শুভ সকাল। একটু দেরি হয়ে গেছে, সরি। সময় নষ্ট না করে আমরা ক্লাসে ফিরে আসি। আমরা মনে হয় গত ক্লাসে এনট্রপির অঙ্ক করেছিলাম। তোমাদের কি মিশ্রণের তাপমাত্রা দিয়ে এনট্রপির অঙ্ক করেছিলাম কিনা একটু জানাও তো। মিশ্রণের তাপমাত্রা দিয়ে এনট্রপি। ওয়ালাইকুম আসসালাম। মিশ্রণের তাপমাত্রা দিয়ে এনট্রপির অঙ্ক। ওকে, রেডি। চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানির সাথে 500 গ্রাম 200 গ্রাম দিয়ে দাও। 200 গ্রাম বরফ মিশানো হলে এনট্রপির পরিবর্তন কত হবে? তোমরা দেখো, এরকম একটা পাত্র নিয়েছ, পানি আছে, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানি আছে। এর ভেতরে তুমি এক টুকরা বরফ ফেলে দিলা, যার ভর আছে 200 গ্রাম। তো কি হবে দেখো, এই বরফ এই পানি থেকে আস্তে আস্তে তাপ গ্রহণ করবে এবং তাপ গ্রহণ করার মাধ্যমে এই বরফ আস্তে আস্তে গলবে। তাহলে এখন বরফ গলে গিয়ে পানি যখন তাপ ছেড়ে দিবে তখন মিশ্রণের একটা তাপমাত্রা পাওয়া যাবে, সেই তাপমাত্রাটা 40 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম হবে। তাহলে তোমরা আগে মিশ্রণের তাপমাত্রাটা বের করে নাও। ধরি মিশ্রণের তাপমাত্রা θ ডিগ্রি সেলসিয়াস। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, মনোযোগ দিও। এখন দেখো, আমরা এখান থেকে বলতে পারি গৃহীত তাপ সমান অর্জিত তাপ। এখানে যখন বরফের টুকরাটা পানির ভেতর ছেড়ে দিলা, এই বরফের টুকরাটা তাপ গ্রহণ করবে আর পানি কি করবে? তাপ বর্জন করবে। তাহলে বরফ 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নিতে হবে। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ দুইটা পর্যায়ে তাপ গ্রহণ করবে। এগুলো 9, 10-এ তোমরা করেছ। প্রথমে যেটা বলি, 0 ডিগ্রির বরফ, 0 ডিগ্রির পানি। তাহলে তোমার এখান থেকে কি হবে দেখো, 0 ডিগ্রির বরফ, 0 ডিগ্রির পানি, তাহলে MiLF প্লাস 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি, তাহলে প্রয়োজনীয় তাপ হলো MLF। এরপরে হবে 0 ডিগ্রির পানি θ ডিগ্রিতে যাবে। এই যে 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রির পানি, 0 ডিগ্রির পানি, θ ডিগ্রির পানি, তাহলে সেটা কি হবে? MIS θ - 0। দেখো বুঝতে পারছো কিনা? আমরা যদি একটু আলাদা করে লিখতাম, প্রথমে লিখতাম 0 ডিগ্রির বরফ, 0 ডিগ্রির পানি, গৃহীত তাপ হবে MILF। আইসের ভর, LF হলো গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। পরে হবে 0 ডিগ্রির পানি θ ডিগ্রিতে পৌঁছাইতে, তাহলে হয়তো MI 0 থেকে θ, তাহলে গৃহীত তাপ, θ বড় 0 ছোট,
তাহলে এম আই এস, এখানে এস ডাব্লিউ হয়ে যাবে, 0 ডিগ্রির পানি, থেটা ডিগ্রির পানি, তাহলে এস ডাব্লিউ দাও। একইভাবে পানির ক্ষেত্রে দেখো 40 ডিগ্রির 5 কেজি পানি, তাহলে আমরা বলতে পারি এম ডাব্লিউ এস ডাব্লিউ 40 ডিগ্রি থেকে থেটায় যাবে, তাহলে 40 মাইনাস থেটা। তোমরা মানগুলো বসাও। এম আই এর মান হলো আইসের ভর 200 গ্রাম, 0.2336 000 0.2 4200 থেটা। এম ডাব্লিউ এর মান হলো 5, এস ডাব্লিউ হলো 4200, 40 মাইনাস থেটা। তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে থেটা এর ভ্যালুটা বের করো। থিটা এটা কত আসে দেখো, 67200, 840 থেটা সমান এত। তোমরা একটু দ্রুত গতিতে থেটা এর মানটা আমাকে বের করে বলো কত আসে দেখো। (35.38) theta is equal 35.38 degree Celsius. Okay. এখন দেখো আমরা মিশ্রণের তাপমাত্রা বের করলাম, এখন আমাদের এনট্রপি বের করতে হবে। তাহলে লেখো 35.83। এবার লেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস এর পানিতে পরিণত হতে এনট্রপির পরিবর্তন DS1 is equal 0 0, একই টেম্পারেচারে ঘটছে, আর একই টেম্পারেচারে ঘটলে তোমরা এখানে লিখতে পারবা mLF/T। এম এর মান এখানে বরফ, তাহলে বরফের ভর আছে তোমার 0.2, LF হলো 336,000 ভাগ টি হলো 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন। কত আসে দেখো, (246.15) একক হবে জুল পার কেলভিন। সেকেন্ড স্টেপে চলে যাও। 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির পানি হয়েছে, তাহলে এবার কি হবে, 0 ডিগ্রির পানি থেটা তথা থেটা এর মান কত 35.38 ডিগ্রি সেলসিয়াস এ পৌঁছাতে 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি হবে, 0 ডিগ্রির পানি থেকে 35.38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে এনট্রপির পরিবর্তন DS2 সমান
তোমরা দেখতে পাচ্ছ 035.38 ভিন্ন তাপমাত্রা। তাহলে ভিন্ন তাপমাত্রা হলে আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করেছিলাম ms ln T2/T1। তোমরা ক্যালকুলেট করো কত আসে দেখো। m এর মান হলো বরফ গলা পানি, তাহলে 0.2 হবে। s হলো আপেক্ষিক তাপ 4200 ইন্টু লন T2 এর মান হলো এটা, T1 এর মান হলো এটা। এটাকে ধরবা T2, এটাকে ধরবা T1। তাহলে কত আসে দেখো 35.38 308.38 ডিভাইডেড বাই 273 কত আসে দেখো। তোমরা একটু হেল্প করো আমাকে। একশো 2.36। একশো 2.36 জুল পার কেলভিন। তাহলে দেখো বরফের কাহিনী শেষ। এবার পানিরটায় চলে যাও। আবার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, থিটা সমান 35.38 ডিগ্রি সেলসিয়াস এ নেমে আসলে 40 থেকে মিশ্রণের তাপমাত্রায় নেমে এসেছে, তাহলে এনট্রপি পরিবর্তন DS3 সমান ms ln T2/T1। m এর মান ছিল 5 কেজি, 4200 লন T2 কত দেখো 308.38। T1 এর মান হলো 40 প্লাস 273 কত হয় দেখো। $313। এটা রেজাল্ট বের করবা, এটা দেখবা মাইনাস আসবে, মাইনাস সামথিং। তারপরে তোমরা সবগুলো যোগ করে দাও। মোট এন্ট্রপির পরিবর্তন DS ইজ ইকুয়াল DS1 DS2 DS3 এভাবে যোগ করে দিয়ে অ্যান্সার লিখে দাও। যেটা মাইনাস, যে দুটা যোগ আছে এই দুটা যোগ করবা, আর যেটার এন্ট্রপি হ্রাস পেয়েছে সেটা বিয়োগ করে টোটাল রেজাল্ট বের করবা। 312.278 জুল পার কেলভিন। ওকে, তাহলে তোমরা এখন এখান থেকে রেজাল্ট বের করে নিবা। এবার আসো প্রত্যাগামী প্রক্রিয়া। রিভার্সিবল প্রসেস। প্রত্যাগামী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস। প্রত্যাগামী বলতে আমরা বুঝি ব্যাক করা, ফিরে আসা। তাহলে তোমরা সংজ্ঞাটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। লেখো, যে প্রক্রিয়া বিপরীতমুখীভাবে বা বিপরীতমুখী হয়ে
যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাগমন করে এবং তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করো, অ্যাটেন্ডেন্স যেন কারোটা মিস না হয়। বিপরীতমুখী হয়ে প্রত্যাগমন করে এবং সম্মুখবর্তী ও বিপরীতবর্তী প্রক্রিয়ায় তাপ ও কাজের ফলাফল পরস্পর সমান ও বিপরীতমুখী হয় তাকে প্রত্যাগামী প্রক্রিয়া বলে। আবারও বলতে চাই, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাগমন করে এবং সম্মুখবর্তী ও বিপরীতবর্তী প্রক্রিয়ায় তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয় তাকে প্রত্যাগামী প্রক্রিয়া বলে। উদাহরণ হিসেবে যদি তুমি বলো, তোমরা কার্নো ইঞ্জিন পড়েছিলা ভিপি দিয়ে, এই ছিল, এই ছিল, এই ছিল, এই ছিল। দেখো তো তোমাদের মনে পড়ে কিনা কার্নো ইঞ্জিনের চক্রটা? এ বি সি ডি। তাহলে এখানকার আর এখানকার জন্য যে দেখো, আমরা একটা অনুধাবনমূলক কোশ্চেন এখান থেকে পড়ব। লেখো, প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে। প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে, ব্যাখ্যা করো। তোমরা লিখে নিতে পারো। দেখো সবাই, কার্নো চক্র প্রত্যাগামী প্রক্রিয়ার উদাহরণ। প্রত্যাগামী প্রক্রিয়ার উদাহরণ। তাহলে এই কার্নো ইঞ্জিনটি কয়টা ধাপে কাজ করেছে তোমরা এগুলো জানো? 4টা ধাপে কাজ করছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। তাহলে লেখো, প্রথম ধাপে T1 তাপমাত্রার উৎস হতে Q1 তাপ শোষণ করে। তোমরা এটা পড়েছিলা, এই যে এই প্রেক্ষাপটে এবি অংশটা। হ্যাঁ, তাহলে তুমি এক্ষেত্রে বলতে পারো এনট্রপি বৃদ্ধি দেখো তো, তাপমাত্রার সাপেক্ষে গৃহীত তাপের হার দ্বারা। তাহলে তাপমাত্রাটা হলো T1, গৃহীত তাপ হলো Q1। তাহলে তুমি বলতে পারো এনট্রপি বৃদ্ধি DS1 ইজ ইকুয়াল Q1/T1। দ্বিতীয় ধাপটায় তাপের আদান প্রদান ঘটেনি, তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় ধাপে তাপের
আদান প্রদান ঘটেনি। সুতরাং এনট্রপির পরিবর্তন DS2 সমান 0। তাপ গ্রহণ বা বর্জন না করলে এনট্রপি মেজারমেন্ট করা যাবে না। তাহলে প্রথম ধাপে এনট্রপি হলো তোমার Q1/T1, এখানে এনট্রপি হলো DS2 সমান 0। আবার তৃতীয় ধাপে T2 তাপমাত্রার তাপগ্রাহকে Q2 তাপ বর্জন করে, তাপ ছেড়ে দেয়, তাপগ্রাহকে গিয়ে তাপ ছেড়ে দেয়। তাহলে এক্ষেত্রে এনট্রপি হ্রাস DS3 সমান, তাপ ছেড়ে দিয়েছে তার মানে এনট্রপি হ্রাস পাবে Q2/T2। চতুর্থ ধাপটা আবার তাপশক্তির আদান প্রদান ঘটে না, তাহলে ওটাও লিখে নাও। চতুর্থ ধাপে তাপশক্তির আদান প্রদান ঘটে না। সুতরাং এনট্রপির পরিবর্তন, এটা কিন্তু অনুধাবনমূলক আকারে পরীক্ষায় আসে, অঙ্ক আকারেও আসে। এনট্রপির পরিবর্তন DS4 = 0। তাহলে মোট এনট্রপির পরিবর্তন DS = DS1, DS2, DS3, DS4। তাহলে দেখো এখান থেকে তুমি কি লিখতে পারো, Q1/T1 + 0 মাইনাস Q2/T2 + 0। Q1/T1 মাইনাস Q1/T1 সমান 0। কারণ তোমরা জানো কারণ ইঞ্জিনের পূর্ণ চক্রের ক্ষেত্রে Q2/T2 সমান Q1/T1। আমরা যখন ফর্মুলাগুলো পড়েছিলাম সেখানে কিন্তু আমাদের এই সূত্রটা ছিল, Q2/T2 সমান Q1/T1। তাহলে দেখো এই দুইটা যদি সমান হয়ে যায় তাহলে আলটিমেট রেজাল্ট মাস্ট বি ইকুয়াল 0। DS = 0 মানে কি, এনট্রপির কোনো পরিবর্তন নেই, তার মানে এনট্রপির পরিবর্তন শূন্য, তার মানে প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে। তাহলে তুমি এখান থেকে লিখে নাও প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে। তাহলে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রেও এনট্রপি স্থির থাকবে। এবং তোমার কার্নো ইঞ্জিনের জন্য যদি এনট্রপি বের করতে বলে, তোমার উৎসের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা দেওয়া থাকলে মাইনাস Q2/T2, এখানে DS4 সমান 0। তখন তুমি এইভাবে এটাকে সলভ করতে পারবা। এবার আসো অপ্রত্যাগামী প্রক্রিয়া, ইরিভার্সিবল প্রসেস। অপ্রত্যাগামী প্রক্রিয়া, ইরিভার্সিবল প্রসেস। সংজ্ঞাটা আমি লিখে দেবো না, সংজ্ঞাটা তোমরা পড়ে নিবা। হ্যাঁ, যেই প্রক্রিয়াটা বিপরীতমুখীভাবে প্রত্যাগমন করে না এবং তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হবে না, সেই প্রক্রিয়াকে আমরা বলবো অপ্রত্যাগামী প্রক্রিয়া। যেমন ধরো
তুমি তোমার হাতকে যদি এভাবে খুব দ্রুত ঘর্ষণ করো, তোমার হাতের ভেতরে তাপ উৎপন্ন হবে, কিন্তু তুমি যখন ঘর্ষণটা বন্ধ করে দিবা এই তাপটা পরিবেশে চলে যাবে। এখন ওই পরিবেশ থেকে তাপ কিন্তু আর তোমার হাতের মধ্যে আনতে পারবা না। এই ধরনের প্রক্রিয়াটা হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া। অনুধাবন আসে অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। একটু দেখো তাহলে, আমরা উদাহরণ হিসেবে এখানে দুইটা বস্তু ধরে নেই। ধরো এটা একটা বস্তু এ, আর এটার তাপমাত্রা হলো T1। ঠিক এখানে আরেকটা বস্তুকে নিয়ে নাও বি, এটার তাপমাত্রা ধরে নাও T2, দুইটাকে যুক্ত করে দিলা। এবং আমি বলে নিলাম T1 গ্রেটার দেন T2। দেখো আমরা ধরে নিয়েছি এ ও দুটি বস্তু, এ বস্তুর তাপমাত্রা T1, বি বস্তুর তাপমাত্রা T2। যখন T1টা বড় হবে, T2টা ছোট হবে, তখন এই এ বস্তু থেকে বি বস্তুর দিকে ধরো ডিকিউ পরিমাণ তাপ সঞ্চালিত হচ্ছে। তাহলে দুইটাকে যখন আমরা যুক্ত করব, এ বস্তু থেকে বি বস্তুর দিকে ডিকিউ পরিমাণ তাপ সঞ্চালিত হচ্ছে। তাহলে দেখো তো, আমি কি বলতে পারি এ বস্তুটি ডিকিউ পরিমাণ তাপ ছেড়ে দিচ্ছে, বি বস্তুটি ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করছে। তাহলে লেখো এ বস্তুর এন্ট্রপি হ্রাস। এ বস্তুর এন্ট্রপি হ্রাস, তাপ ছেড়ে দিয়েছে, সো এন্ট্রপি হ্রাস পাবে। DS1 ইজ ইকুয়াল মাইনাস ডিকিউ বাই T1। ডিকিউ পরিমাণ তাপ ছেড়ে দিয়েছে, তার তাপমাত্রা হলো T1, তাপ ছেড়ে দিয়েছে এজন্য মাইনাস। এই তাপটা কে গ্রহণ করে নিয়েছে? বি বস্তুটি গ্রহণ করে নিয়েছে। তাহলে লেখো বি বস্তুর এন্ট্রপি বৃদ্ধি DS2 সমান প্লাস ডিকিউ বাই T2। সুতরাং মোট এন্ট্রপির পরিবর্তন DS ইজ ইকুয়াল DS1 প্লাস DS2। আমরা যদি যোগ করে দেই ডিকিউ বাই T1 প্লাস ডিকিউ বাই T2, আরও সাজায় লিখলে ডিকিউ বাই T2 মাইনাস ডিকিউ বাই T1। তুমি এখান থেকে ডিকিউটা যদি কমন নিয়ে নাও, 1/T2 মাইনাস 1/T1। এখন একটু খেয়াল করে দেখো তো, এই সমীকরণটার দিকে তাকাও। আমরা এখান থেকে জানি T1 ইজ গ্রেটার দেন T2,
অর্থাৎ এই T1 এর মানটা বড়, T2 এর মানটা ছোট। তাহলে দেখো তো আমার ডিএস এর মান অবশ্যই, যেহেতু T1 বড় T2 ছোট, তাহলে এই সংখ্যাটা বড় হবে আর এটা ছোট হবে। আলটিমেটলি কি ডিএস এর মান অবশ্যই 0 এর চেয়ে বড় হবে এবং পজিটিভ ভ্যালু হবে। লেখো যেহেতু T1 ইজ গ্রেটার দেন T2, তার মানে এটা বড় এটা ছোট, তাহলে কোনো সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করছো, তাহলে অবশ্যই এই মানটা বড় হবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং ডিএস ইজ গ্রেটার দেন 0। তার মানে অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। তাহলে লিখে নাও, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। এবার আমাদের আরও 2-3টা প্রক্রিয়া আছে, সেগুলোর জন্য আমরা এনট্রপির পরিবর্তন শিখব। লেখো, সম আয়তন প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন। সম আয়তন প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন। আয়তন স্থির, তাহলে লেখো আয়তন স্থির থাকলে এক মোল গ্যাসের ক্ষেত্রে আমরা পাই সিভি সমান ডিকিউভি। তোমাদের মনে আছে কিনা দেখো, ডিটি। সরাসরি বলা যায় ডিকিউভি সমান সিভি ডিটি। এটাকে আরেকটু চেঞ্জ করে যদি লেখো, আমার এটাকে এনট্রপি বানাইতে হবে, তাহলে ডিকিউভি ডিভাইডেড বাই টি সমান সিভি ডিটি বাই টি। ডিকিউ বাই টি এটাকে আমরা বলতে পারি এনট্রপি ডিএস সিভি ডিটি বাই টি। এখন তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ডিএস ইজ ইকুয়াল সিভি ইন্টিগ্রেশন ডিটি বাই টি, টেম্পারেচার ডিফারেন্স যদি হয় T1 থেকে T2। এই পাশেও ইন্টিগ্রেশন করতে পারো, তখন ডিএস না হয়ে যদি এটাকে ইন্টিগ্রেশন করো এটা হবে এস, আর লিমিটটা যদি বসাই দাও সেটা হবে S2 মাইনাস S1। ইন্টিগ্রেশন করে দাও, লিমিট বসাও। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে
এন্ট্রপির পরিবর্তন আমরা পাইলাম ডিএস ইজ ইকুয়াল সিভি লন টি2 বাই টি1। এক একটা প্রক্রিয়ার জন্য তুমি এন্ট্রপির পরিবর্তন এক একটা বের করলা, যেমন প্রত্যাগামী প্রক্রিয়ার জন্য বের করলা, অপ্রত্যাগামী প্রক্রিয়ার জন্য বের করলা, ঠিক তেমনি সম আয়তন প্রক্রিয়ার জন্য এন্ট্রপি বের করলা। আমরা আরও একটা প্রক্রিয়া শিখব। লেখো সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। তোমরা জানো যে সমষ্ণ প্রক্রিয়া মানে তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির থাকায় সিস্টেমের ডিইউ সমান 0 হয়। কেন? তাপমাত্রা যদি স্থির থাকে সিস্টেমের অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন ঘটে না, যেগুলো আমরা আগের ক্লাস থেকে জেনে এসেছি। তাহলে লেখো এক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হয় dq সমান du প্লাস dw, dq সমান 0 প্লাস dw, dq সমান dw এর জায়গায় লিখতে পারো সমষ্ণ প্রক্রিয়ায় কাজের সূত্র কি পড়ছিলা? RT ln V2 বাই V1। সাইড নোট দাও। সমষ্ণ প্রক্রিয়ায় 1 মোল গ্যাসের ক্ষেত্রে কাজ, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে dw সমান RT ln V2 বাই V1। টান দিয়ে লেখো N ইজ ইকুয়াল 1 মোল। এবার দেখো এই টিটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে বলা যায় dq বাই টি সমান আর লন V2 বাই V1। এটাকে তুমি এন্ট্রপি বলতে পারো। ds ইজ ইকুয়াল আর লন V2 বাই V1। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাইতে পারো। তাহলে দেখো আমরা সমষ্ণ প্রক্রিয়ায়ও এন্ট্রপির পরিবর্তন জেনে গেলাম। যদি বলে যে কোনো গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করা হলো, তখন তোমার এন্ট্রপির পরিবর্তন কত হবে? তুমি সরাসরি এই সূত্র লিখে দিবা। এবার চলে যাও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। এখান থেকে তোমরা কার্নো ইঞ্জিন যখন পড়লা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপশক্তির কোনো আদান প্রদান ঘটে না, তার মানে dq 0, সো আমরা বলতে পারি এন্ট্রপির পরিবর্তনও 0। তাহলে লেখো এক্ষেত্রে তাপশক্তির কোনো
আদান প্রদান না ঘটার কারণে ডিকিউ সমান 0 হয়। সুতরাং ডিএস ইজ ইকুয়াল 0। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন হবে 0। মোটামুটি আমার এই অধ্যায়ের থিওরি যা ছিল শেষ। তো আমি আজকে আরও 2-1টা অঙ্ক দেখব। তোমরা বাসায় বসে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। আসো, দুইশো গ্রাম ভরের এক টুকরা অঙ্ক। 200 গ্রাম ভরের এক টুকরা বরফকে নির্দিষ্ট উচ্চতা হতে ফেলে দেওয়া হলো। এতে পতন শক্তির 70% তাপ শক্তিতে পরিণত হলে অর্ধেক বরফ গলে যায়। 200 গ্রাম ভরের এক টুকরা বরফকে নির্দিষ্ট উচ্চতা হতে ফেলে দেওয়া হলো। এতে পতন শক্তির 70% তাপ শক্তিতে পরিণত হলে অর্ধেক বরফ গলে যায়। 1 নাম্বার, কত উচ্চতা হতে বরফ ফেলা হয়েছিল? 2 নাম্বার, অবশিষ্ট বরফকে ফুটন্ত পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত হবে? 3 নাম্বার, বরফের টুকরাটি কত বেগে গতিশীল হলে গতিশক্তির সম্পূর্ণ অংশ বরফের টুকরাটি কত বেগে গতিশীল হলে গতিশক্তির সম্পূর্ণ অংশ দ্বারা সম্পূর্ণ বরফ গলে যাবে? তো দেখো, আমরা অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করি।
আমরা বলতে পারি প্রথম অঙ্কের জন্য পতন শক্তির 70% তাপ শক্তিতে পরিণত হয়েছে। তাহলে কি বলা যায় দেখো, তাপ শক্তি সমান পতন শক্তির 70%। তাপ শক্তির জায়গায় তুমি লিখবা কি কাজে ব্যবহৃত হলো তাপ শক্তিটা, অর্ধেক বরফ গলানোর জন্য। তাহলে তুমি লিখতে পারো M'(LF)। বরফ গলনের জন্য যে প্রয়োজনীয় তাপ শক্তি সেটার সূত্র কি, MLF না? তাহলে আমরা পুরা বরফ ধরি নাই, অর্ধেক বরফ ধরেছি, এজন্য M'(LF)। কতটুকু বরফ পতিত হয়েছে, পুরা বরফই পতিত হয়েছে। তাহলে mgh, যেহেতু উচ্চতা বের করতে বলেছে, পতন শক্তির জায়গায় তোমার হবে mgh ইন্টু 0.7। সাইড নোট দিয়ে লেখো, গলিত বরফের ভর, গলিত বরফের ভর M' সমান M/2। মোট বরফ যদি হয় M, তাহলে গলিত বরফের ভর হবে M' ইজ ইকুয়াল M/2। তাহলে দেখো M/2 LF mgh ইন্টু 0.7। বাসায় বসে এইচ এর মান বের করবা। এইচ এর মানটা তোমরা বের করে ফেলবা। দুই নাম্বারটা আমি করব না। 2 নম্বরে বলেছে অবশিষ্ট বরফ। তাহলে অবশিষ্ট কতটুকু দেখো তো, 200 গ্রামের মধ্যে অর্ধেক গলে গেছে। তাহলে 2 নম্বর অঙ্কে অবশিষ্ট বরফের ভর কত হবে, 100 গ্রাম হবে। তাহলে 0.10 কেজি। এই বরফটুকুকে তুমি ফুটন্ত পানি বানাবা। তাহলে 1 নম্বর ধাপটা হবে 0 ডিগ্রির বরফ, 0 ডিগ্রির পানি, DS1 সমান mLF/T। বাসায় গিয়ে রেজাল্টটা বের করবা। দ্বিতীয় স্টেপে হবে 0 ডিগ্রির পানি, ফুটন্ত পানি বলেছে, তাহলে 100 ডিগ্রির পানি, DS2 সমান MS ln T2/T1। তোমরা রেজাল্ট বের করে দুইটা যোগ করে দিবা, DS1 প্লাস DS2। আপনারা একটু কষ্ট করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন প্লিজ। আপনাদের অ্যাটেন্ডেন্স কিন্তু সবার এখনো আসেনি, অবশ্যই অ্যাটেন্ডেন্স দিবেন। আজকে কি অভিষেক, মুগ্ধ, তোমরা কি ক্লাস করছো? দেখা যাচ্ছে না তো তোমাদের। তিন নম্বর অঙ্কে চলে যাও। বলেছে বরফের টুকরাটি কত বেগে গতিশীল হলে সম্পূর্ণ বরফ গলবে। তাহলে গতিশক্তির সম্পূর্ণ অংশ, তাহলে তুমি লিখতে পারো গতিশক্তি সমান তাপ শক্তি। ওকে, গতিশক্তির জায়গায় তুমি লিখবে 1/2 mv², তাপ শক্তির জায়গায় লিখবে সম্পূর্ণ বরফ গলে গিয়েছে, তাহলে mLF। mm বাদ দিয়ে দাও, v সমান √2LF। তাহলে 2LF এর মান তুমি জানো 336,000। এখন তোমরা যে এই অধ্যায়টা পড়লা, তোমরা এই বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি কন্ডিশন, বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের সমীকরণগুলো কি কি, তোমাদের অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে তোমাদের প্রিপারেশন নিতে হবে। এবং আরেকটু রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের কলেজেও এগুলোর উপরে লেকচার দেওয়া হয়েছে, তোমরা সেই লেকচারগুলোও ফলো করতে পারো। দ্বিতীয়ত, তোমাদের বই থেকে, গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ঘাটাঘাটি করে তোমরা
আরও অনেক বেশি অঙ্ক প্র্যাকটিস করতে পারো, তবে বইয়ের অঙ্কগুলোকে প্রায়োরিটি বেশি দিবা। আরেকটা জিনিস এখান থেকে আমি পড়াই নাই, তোমাদের যেটা বাদ রয়ে গেল, আমি সেই অংশটুকু আলোচনা করি নাই। আলোচনা না করার কারণ হলো, তোমরা অলরেডি আমাদের তাপমাত্রা পরিমাপের জন্য 3টা স্কেল রয়েছে, ডিগ্রি সেলসিয়াস একটা, ফারেনহাইট একটা, কেলভিন একটা। সেখানে তোমরা সেলসিয়াস স্কেলের পার্টকে সি দ্বারা প্রকাশ করেছিলা, C/100, F-32/180, K-273 /100। এখানে এই নিচের এই রাশিগুলোকে বলা হয় মৌলিক ব্যবধান। তোমরা এগুলো 9-10-এ অথবা ক্লাস 8-এ এই সম্পর্কগুলো পড়েছ। সি হলো সেলসিয়াস স্কেলের পার্ট, এফ হলো ফারেনহাইট স্কেলের পার্ট, 32টা হলো নিম্ন স্থির বিন্দু আর ঊর্ধ্ব স্থির বিন্দু। এই দুটার ব্যবধানটা হলো মৌলিক ব্যবধান। এখানে ঊর্ধ্ব স্থির বিন্দু হয় 212 পয়েন্ট সামথিং, নিম্ন স্থির বিন্দু হয় 32, আর এই দুইটার যে ব্যবধান, এই ব্যবধানটাকে আমরা বলি মৌলিক ব্যবধান। একইভাবে কেলভিন স্কেলের জন্য কে আর মৌলিক ব্যবধান হলো 100। তাহলে এখান থেকে তুমি ছোট করে এটাকে এইভাবে বইতে লিখেছে, দেখো, F-32/9, K-273/5। এইগুলার ইন জেনারেলি তুমি আরেকটা সূত্র লিখতে পারো, x থেটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এখন এই জিনিসগুলো যখন তুমি উপস্থাপন করবা, তোমার বইতে কিছু অঙ্ক হয়তো দেখতে পারবা যে রোদ রেজিস্ট্যান্স বলেছে বা রোদ থার্মোমিটার বলেছে। রোদ থার্মোমিটার বললে তুমি লিখবা আর থেটা মাইনাস আর আইস, আর স্টিম মাইনাস আর আইস। স্টিম মানে বাষ্প বিন্দু বা ঊর্ধ্ব স্থির বিন্দু, আইস মানে নিম্ন স্থির বিন্দু, থেটা মানে থার্মোমিটারের পার্ট। এখন তোমার যদি এই কন্ডিশনগুলো দেওয়া থাকে, তোমার যদি ফারেনহাইটের সাথে সম্পর্ক স্থাপন করো, এটা সমান এটা লিখবা। কেলভিনের সাথে সম্পর্ক বললে এটা সমান এটা লিখবা। সেলসিয়াসে বের করতে বললে এটা সমান এটা লিখবা। আর একটার সাথে আরেকটা পারস্পরিক সম্পর্ক বললে তুমি সরাসরি এই সূত্র লিখতে পারবা। এই ধরনের অঙ্ক নর্মালি আসে না, কারণ এগুলো জাস্ট দিয়ে দিয়েছে সম্পর্কগুলোকে জাস্ট একটু রিমাইন্ড দেওয়ার জন্য। তোমাদের আরেকটা টপিকস এখানে একটু রয়ে গেল, সেটা হলো রেফ্রিজারেটর বা ফ্রিজ। আমি রেফ্রিজারেটর বা ফ্রিজ আজকে পড়াবো না, তোমাদের আগামী ক্লাসে পড়াই রেফ্রিজারেটর বা ফ্রিজটা শেষ করব। আজকে ক্লাসটা একটু দেরি হয়ে গেছিল, কিন্তু আমার শেষ করা লাগবে, একটু তাড়া আছে। তো বাসায় বসে তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করো। রেফ্রিজারেটরটা একটু রিডিং পড়বা, যাতে আমাদের আগামী ক্লাসে এসে রেফ্রিজারেটর পড়তে সহজ হয়। তবে একটু থিম দিয়ে দিই, রেফ্রিজারেটর হলো কার্নো ইঞ্জিনের সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। কার্নো ইঞ্জিন যেমন উচ্চ তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করেছিল, নিম্ন তাপমাত্রার তাপগ্রাহকে তাপ ছেড়ে দিয়েছিল। আর রেফ্রিজারেটর হলো উচ্চ তাপমাত্রা গিয়ে তাপ ছাড়বে আর নিম্ন তাপমাত্রার বস্তু থেকে সে তাপ গ্রহণ করবে। কার্নো ইঞ্জিনের সম্পূর্ণ বিপরীতভাবে কাজ করে তোমার রেফ্রিজারেটর। এই রেফ্রিজারেটরের প্রধান অংশ হলো তোমার কম্প্রেসার। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো কম্প্রেসার আর একটা হলো কন্ডেন্সার। আর এখানে গ্যাস হিসেবে তোমার ব্যবহার করা হয় ফ্রেয়ন গ্যাস। এই ফ্রেয়ন গ্যাসকে একবার লিকুইড করে আর একবার ভ্যাপর করে, বাষ্প করে, লিকুইড করে, এইটাই মূলত কাজ। তো তোমরা একটু বাসায় দেখবো, এটা যদি না এই হয় আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখব। আর রিকোয়েস্ট থাকবে, তোমরা এই অধ্যায় থেকে এনট্রপির অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্নো ইঞ্জিনের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, পাশাপাশি বিভিন্ন প্রক্রিয়া প্রসারিত করে, সংকুচিত করে সম্পাদিত কাজ, এটাও অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা এই জিনিসগুলো বাসায় বসে একটু ভালো মতো প্র্যাকটিস করো। আর ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আমরা আগামী ক্লাসে স্থির তড়িৎ অধ্যায় শুরু করব। আর আমাদের কলেজের লেকচারগুলো তোমরা এখান থেকে দেখতে পারো, এনডিসি লার্নিংয়ে আছে, ঠিক আছে। আর তোমরা যারা পেমেন্ট ক্লিয়ার করো নাই, সংখ্যায় খুব কম বাকি আছো, অবশ্যই পেমেন্টটা বিকাশ হোক, ডাচ বাংলা রকেট হোক বা আমার 2টা নাম্বারের যে কোনো একটা নাম্বারে পাঠিয়ে দিলেই হবে। পাঠানোর আগে আমার সাথে যোগাযোগ করে নিবা, যাদের পেমেন্ট বাকি আছে এটা ক্লিয়ার করবা। ওকে, আল্লাহ হাফেজ।